This Bengali audio story is a work of fiction. Any similarities to actual persons, living or deceased, events, or locations are purely coincidental. All rights to this audio story are reserved by the creator. Unauthorized reproduction, distribution, or adaptation is strictly prohibited. বিভিন্ন স্বাদের গল্পে ভরা এক অপূর্ব মিশেল গল্পের পাঁচ মিশালি। আমাদের আজকের নিবেদন লাল পাড়শাড়ি সিরিজের তৃতীয় গল্প, সেই লাল পাড়শাড়ি। এই গল্পটি শোনার আগে অনুরোধ, সিরিজের আগের দুটি পর্ব একটি লাল পাড়শাড়ি ও আবার লাল পাড়শাড়ি একবার শুনে নেবেন, কারণ এই দুই অধ্যায়ের সূত্র ধরেই এগিয়ে যাবে আজকের কাহিনী। আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অমিত গুপ্তা ও তারিকা গুপ্তা। তারা মূলত হিন্দিতে বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করে থাকেন। আমাদের গল্পে কণ্ঠ দেওয়ার তাদের এই আন্তরিক প্রয়াসে আমরা সত্যিই আনন্দিত ও আপ্লুত। আজকের গল্পটি পাঠ করেছেন অমিতবাবু, আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন তারিকা দেবী। তাদের বাংলা উচ্চারণে কোথাও যদি সামান্য ত্রুটি থেকে থাকে, আপনারা তা উদারভাবে উপেক্ষা করবেন, এই অনুরোধ রইল। আশা করি অমিতবাবুর ব্যারিটোন কণ্ঠে গল্প পাঠ আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমাদের আগের গল্পের মতোই এই গল্পেও আমাদের সঙ্গে আছেন ইয়োর সংস্টার চ্যানেলের শুভপ্রিয় ঘোষ, যিনি তার চ্যানেলে নিয়মিত নানা ধরনের গান পরিবেশন করে থাকেন। আজও তিনি এই গল্পে দুটি স্বল্প সময়ের হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন। তাহলে আর অপেক্ষা কেন? শুরু হচ্ছে সেই লাল পাড়শাড়ি। শুভঙ্কর চলে যাওয়ার পর 2 বছর কেটে গেছে। দীপঙ্কর এখন আমস্টারডামে বড় একটা চাকরি পেয়েছে, সঙ্গে করে শিলাকেও নিয়ে গেছে। আসলে গত বছর কমলেশের মৃত্যুর পর থেকেই আর এই শহরে মন টিকছিল না। শুভঙ্কর আর কমলেশ দুজনেরই হঠাৎ চলে যাওয়া যেন এই স্কুল আর এই শহরটাকে তার কাছে এক অদ্ভুতভাবে ভারী করে তুলেছিল। শুভঙ্কর সেই রাতে যে গল্পটা লিখে কমলেশকে দেওয়ার জন্য রেখে গিয়েছিল, কথাটা দীপঙ্করের মন থেকে প্রায় মুছেই গেছিল। তাই গত বছরের অ্যানুয়াল ফাংশনে যে গল্পটা মঞ্চস্থ হয়েছিল, সেটাকে সে প্রথমে দাদার লেখা বলে বিশ্বাসই করতে পারেনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন সেই রাতের কথা বারে বারে মনে পড়তে থাকে, তার ভেতরের সন্দেহ ধীরে ধীরে দৃঢ় বিশ্বাসে বদলে যায়। কমলেশ যে সেদিন মিথ্যে বলেনি, এই উপলব্ধিটা তার মাথায় গেঁথে বসে, আর তার সঙ্গেই স্পন্দন ব্যানার্জির প্রতি এক অজানা বিতৃষ্ণা জন্ম নেয়। বহুদিন ধরেই সে বিদেশে যাওয়ার চেষ্টা করছিল। আমস্টারডাম থেকে অফারটা আসতেই আর এক মুহূর্তও দেরি করেনি। এই শহর, এই স্কুল, এই সব স্মৃতি, সব কিছু থেকে দূরে চলে যাওয়াই তখন তার কাছে একমাত্র মুক্তির পথ বলে মনে হয়েছিল। এদিকে রেডমোর ফাউন্ডেশন স্কুলের প্রিন্সিপাল স্পন্দন ব্যানার্জির ভৌতিক উপন্যাস লাল পাড়শাড়ি এবারের বইমেলায় প্রকাশ পেয়েছে। বইটা চোখের পলকে বেস্টসেলার হয়ে গেছে। পাঠকেরা মুগ্ধ, সমালোচকেরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছে। কেউই জানে না এই গল্পের আসল স্রষ্টা আর যে মানুষটা একে লোকসমুখে আনতে চেয়েছিল, দুজনেই আজ আর নেই। কিন্তু স্পন্দন ব্যানার্জি এসব নিয়ে ভাবেন না। তিনি দেখেন শুধু সাফল্য। আর সবচেয়ে বড় কথা, এখন এই গল্পের ওপর আর কোনো দাবিদার নেই। এইটাই তো ছিল তার বহুদিনের পরিকল্পনা। এই কারণেই সেদিন কমলেশকে ভূতের গল্প লিখতে বলেছিলেন। ভাবছিলেন কমলেশ তো এমন গল্প লেখে না, লিখে ফেললে টাকায় কিনে নিলেই হবে।
পরে যখন কমলেশ জানালো যে শুভঙ্কর গল্পটা লিখবে, তখন তার মনে হয়েছিল আরও ভালো হলো। শুভঙ্কর তো লেখালেখির প্রতি কোনো আলাদা টান নেই, গল্পের ওপর তার কোনো দাবি থাকবেও না। আর এখন শুভঙ্করও নেই, কমলেশও নেই, সব ঝামেলা মিটে গেছে। এই কারণেই আজ সকাল থেকে স্পন্দনের মনটা এত ভালো। বইমেলায় নিজের স্টলে বসে থাকতে থাকতে স্পন্দনের বুকটা ধীরে ধীরে গর্বে ভরে উঠেছিল। চারদিকে মানুষের ভিড়, একটার পর একটা মুখ, একটার পর একটা বই এগিয়ে আসছে তার দিকে। কেউ সই চাইছে, কেউ প্রশংসা করছে, কেউ একটু থেমে গল্পটা নিয়ে দুটো কথা বলতে চাইছে। স্যার, একটা অটোগ্রাফ দেবেন? এই গল্পটা সত্যিই অসাধারণ লেগেছে। রোম্যান্স আর ভয় এমনভাবে মিশেছে, অনেকদিন পর পড়লাম এমন কিছু। স্পন্দন হেসে মাথা নেড়ে যাচ্ছেন, একটার পর একটা বই খুলে নাম জিজ্ঞেস করছেন, সই করছেন। আপনার নাম? রাহুল। শুভেচ্ছা রইল রাহুল। আপনার নাম? মল্লিকা। ভালো থাকবেন মল্লিকা। এইভাবেই চলছিল। ঠিক তখনই আরেকটা বই তার সামনে এসে থামে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে না তাকিয়েই তিনি বলেন, নামটা বলবেন? মেয়েটার গলা নরম, কিন্তু তার ভেতরে কোথাও যেন একটা অস্বাভাবিক কম্পন। আমায় চিনতে পারছেন না স্যার? আমি তো অর্চনা। স্পন্দন মুখ তুলে তাকান। তার সামনে দাঁড়িয়ে আছে লাল পাড় শাড়ি পরা এক মেয়ে, অপূর্ব সুন্দর, অথচ তার সারা মুখ যেন সিঁদুর আর রক্তে মাখামাখি। চোখ দুটো স্থির, এক দৃষ্টে স্পন্দনের দিকে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে একটা অদ্ভুত, প্রায় স্বর্গীয় হাসি। না 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 না, এটা কি? স্পন্দনের গলা শুকিয়ে আসে। মুহূর্তের মধ্যেই তার মুখ থেকে এক তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে যায়, আর সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরলে সে টের পায় চারদিকে লোকজন ভিড় করে আছে। কেউ তার মুখে জল দিচ্ছে, কেউ পাখা করছে। ফার্স্ট এইড কাউন্টারের উপর তাকে শুয়ে দেওয়া হয়েছে। স্যার, কি হলো? আপনার কি শরীরটা খারাপ? হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন। এখন কেমন লাগছে? স্পন্দন উঠে বসে এই ভিড়ের মধ্যে চোখ চালাতে থাকে। লাল পাড় শাড়ির মেয়েটাকে খুঁজে ফেরে। হঠাৎ পাশের এক স্বেচ্ছাসেবকের হাত ধরে এসে বলে, এইখানে একটু আগে একটা লাল পাড় শাড়ি পরা মেয়ে ছিল, তার মুখ রক্ত আর সিঁদুরে ভরা। আপনি দেখেছেন? লোকটা বিস্মিত চোখে তাকায়। না স্যার, এখানে তো কেউ ছিল না। আর একজনকে জিজ্ঞাসা করে, আর একজনও মাথা নাড়ে। কেউ কিচ্ছু দেখেনি। ডাক্তার এসে তার প্রেশার মাপেন, তারপর শান্ত গলায় বলেন, সারাদিন স্টলে বসেছিলেন, ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, প্রেশার ড্রপ করেছে। আজ বাড়ি গিয়ে ভালো করে রেস্ট নিন। কিছুক্ষণ পর একটা গাড়িতে করে স্পন্দনকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বইমেলার ভিড়, আলো আর মানুষের কোলাহল পেছনে পড়ে থাকে, কিন্তু লাল পাড় শাড়ির সেই মুখটা তার চোখের সামনে থেকে সরে না। বাড়ি ফিরে এসে স্পন্দনের শরীরটা ধীরে ধীরে স্বস্তি পেতে শুরু করে। বইমেলার সেই ভিড়, ক্যামেরা ফ্ল্যাশ আর মানুষের কোলাহল থেকে বেরিয়ে নিজের ঘরের নীরবতায় ঢুকে পড়তেই মাথার ভেতরের ভারটা যেন একটু হালকা হয়ে আসে। তখনও সিঞ্জিনি ফেরেনি। সে একটা এনজিওতে কাজ করে, তাই তার ফিরতে প্রায়ই দেরি হয়। স্পন্দন একা বসে চায়ের কাপ হাতে নিয়ে জানলার বাইরে তাকিয়ে থাকে। বাইরে সন্ধে নামছে, আলো জ্বলছে, আর তার বুকের ভেতরে অদ্ভুত এক ক্লান্তি আর তৃপ্তি একসঙ্গে মিশে আছে। কিছুক্ষণ পর দরজার তালা ঘোরা শব্দে সে ফিরে আসে। সিঞ্জিনি ঢোকে, ক্লান্ত মুখে হালকা একটা হাসি নিয়ে। আজ একটু দেরি হয়ে গেল। সে বলে জুতো খুলতে খুলতে। স্পন্দন তাকিয়ে বলে, আমারও দিনটা আজ বেশ লম্বা ছিল।
বইমেলায় ভীষণ ভিড়। সিঞ্জিনি কোটটা ঝুলিয়ে দিতে দিতে হেসে বলে, তা তো হবেই, তোমার বইটা নিয়ে তো সবাই পাগল হয়ে গেছে। রাস্তায় বেরোলেই পোস্টার, আর অফিসে তো আজ দুজন আলাদা করে বলেছে লাল পাড় শাড়ি নাকি অসম্ভব ভয়ানক। ডিনারের টেবিলে বসে তাদের কথা চলে বই, পাঠক আর সেই উন্মাদনা নিয়ে। স্পন্দন বলে কেমন করে লোকজন নাম ধরে ধরে সই চাইছিল, কেমন করে কেউ কেউ তার লেখা পড়ে কেঁপে উঠেছিল। সিঞ্জিনি মন দিয়ে শোনে, মাঝে মাঝে হেসে ওঠে, মাঝে মাঝে গর্বে তাকায় তার দিকে। কিন্তু যত রাত বাড়তে থাকে স্পন্দনের মনে কোথাও একটা ভয় কাজ করতে থাকে। বইমেলা স্টলে সেই মেয়েটার মুখ, লাল পাড় শাড়ি, রক্ত আর সিঁদুরে ভেজা চোখ, সে কথা সেই কিছুতেই সিঞ্জিনিকে বলে না। বাইরে সব স্বাভাবিক, ঘরের ভেতরে আলো, খাবার, হাসি, তবু স্পন্দনের ভেতরে অজানা এক অস্বস্তি ধীরে ধীরে জায়গা করে নিতে থাকে। শুধু মনে হয়, কেন মেয়েটা বলেছিল আমি তো অর্চনা? তবে কি সেদিন রাতে স্পন্দনের শরীর এতটাই ক্লান্ত ছিল যে বিছানায় শুয়েই তার চোখ বুজে আসে। মনে হয় যেন কেউ আলো নিভিয়ে দিয়েছে। কিন্তু এই ঘুমটা স্বাভাবিক হয় না। শরীর ঘুমোচ্ছে, অথচ যেন মাথার ভেতর কিছু জেগে আছে। চারপাশের অন্ধকারটা ধীরে ধীরে ঘন হয়ে আসে, আর সেখান থেকে শুরু হয় এক অদ্ভুত স্বপ্ন। অভিকার অর্চনা এক সদ্য বিবাহিত সুখী দম্পতি। অভিক বর্ধমানের শ্যামসুন্দর কলেজের বাংলার অধ্যাপক, আর অর্চনা এক আদর্শ গৃহবধূ। দুজনের সম্পর্কের বাঁধন এতটাই গভীর যে একে অপরকে ছাড়া একটা মুহূর্তও কল্পনা করতে পারে না। ভালোবাসার সেই সম্পর্কের মধ্যে মিশে আছে নির্ভরতা, বিশ্বাস আর এক অদৃশ্য অথচ শক্তিশালী এক টান। অর্চনা অবাঙালি, কিন্তু বাংলার প্রতি তার টান যেন জন্মগত। অভিককে ভালোবেসে শুধু ওকেই নয়, বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলার সংস্কৃতিকেও নিজের আত্মার সঙ্গে জড়িয়ে নিয়েছে। অভিকের প্রতিটি কথা, প্রতিটি গল্প ও মন্ত্রমুগ্ধের মতো শোনে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সুনীল গঙ্গোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সবাইকেই যেন সে নিজের আপন করে নিয়েছে। বাংলা বই, বাংলা গান, বাংলার রীতিনীতি সব কিছুতেই অর্চনার এক অদ্ভুত ভালোবাসার ছোঁয়া। বিয়ের পর থেকেই ওরা বর্ধমানে থাকে, যদিও ওদের আসল বাড়ি বেহালায়। অভিকের বৃদ্ধ মা বাবা সেখানেই থাকেন। অর্চনার বাবা নেই, মাই ওর একমাত্র সম্বল, একমাত্র অভিভাবক। অভিক শুধু অধ্যাপকই নয়, সে একজন শখের লেখকও। বহুদিন ধরে ওর মনের মধ্যে একটা স্বপ্ন রয়েছে, একটা এমন মাস্টারপিস লেখা যা ওর জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি হবে। কিন্তু কলেজের দায়িত্ব, পড়ানো, গবেষণা এসবের চাপে ওর স্বপ্নটা যেন হারিয়ে যেতে বসেছে। কয়েকদিন ধরে অভিক একটু চুপচাপ। সন্ধ্যের পর বই নিয়ে বসে ঠিকই, কিন্তু কলমের খোঁচায় শব্দটা আর সেভাবে আসে না। অর্চনা এটা লক্ষ্য করে। ওর অভিক তো এমন নয়, হাসি খুশি, সবসময় প্রাণোচ্ছল। একদিন রাতে অভিক যখন ব্যালকনিতে দাঁড়িয়ে দূরের তারা ভরা আকাশের দিকে তাকিয়েছিল, তখন অর্চনা পেছন থেকে ওর হাত ধরে বলল, তুমি ইদানিং তো মন মরা হয়ে থাকো কেন অভিক? আমাকে বলো না, তোমার কিসের এত চিন্তা?
অভিক গভীর নিঃশ্বাস ফেলল, একটু সময় নিয়ে বলল, তুমি তো জানো অর্চনা, আমি একটা মাস্টারপিস লিখতে চাই। এমন একটা লেখা যা আমার সিগনেচার ওয়ার্ক হবে, যা আমায় অমর করে রাখবে। অর্চনা হেসে ওর সামনে এসে দাঁড়ালো। জানি তো, আমি তো সবসময় চাই তুমি তোমার স্বপ্ন পূরণ করো। তোমার মাস্টারপিস লেখা হোক একদম তোমার মনের মতন করে। অভিক ওর দিকে তাকিয়ে অসহায়ভাবে বলল, কিন্তু আমি পারছি না অর্চনা। প্রতিদিন কলেজের ক্লাস, পরীক্ষা, নোটস তৈরি, এগুলো সামলে কিছুতেই সময় বার করতে পারছি না। ভাবনাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার এই স্বপ্নটা কখনো পূরণ হবে না। অর্চনা ওর গালে দুটো হাত রেখে বলল, তুমি এত ভেঙে পড়ছো কেন বলো তো? আমি তো আছি নাকি? এই সামান্য কারণে তোমার এত মন খারাপ করা কি ঠিক? অভিক বিষণ্ণ স্বরে বলল, তুমি তো বুঝছো না অর্চনা। আমি জানি যতদিন আমি এই চাকরি করছি আমার পক্ষে লেখা সম্ভব নয়, কিন্তু চাকরি ছাড়া কি সম্ভব? অর্চনা একটু হেসে বলল, তুমি কি চাইছো? চাকরি ছেড়ে দিয়ে মন দিয়ে লেখায় ডুবে যেতে? অভিক হতভম্ব হয়ে তাকালো। কিন্তু সংসার কি করে চলবে অর্চনা? অর্চনা ওর চোখে চোখ রেখে বলল, সে চিন্তা তুমি আমার উপর ছেড়ে দাও। আমার উপর তোমার ভরসা আছে তো? অভিক এক ঝটকায় ওকে বুকে টেনে নিয়ে বলল, তোমাকে আমি আমার নিজের থেকেও বেশি ভরসা করি অর্চনা। তুমি আজ আমায় ভীষণ রকম নিশ্চিন্ত করলে। অর্চনা মৃদু হেসে ওর বুকে মাথা রাখল। তাহলে এখন থেকে শুধুই লিখবে অভিক। তুমি তোমার স্বপ্নের পথে হাঁটবে, আমি পাশে থাকব, ঠিক আছে? অভিক ওর কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, তোমার মতন জীবন সঙ্গী পেয়ে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করি অর্চনা। সেদিনের রাতটা অভিকের জীবনে এক নতুন দিগন্ত খুলে দিল। ও জানে যতদিন অর্চনা ওর পাশে আছে, ওর স্বপ্নও থাকবে, ওর মাস্টারপিসও একদিন সত্যি হবে। 6 মাস কেটে গেছে। অভিক এখন আর কলেজের অধ্যাপক নয়, সে এখন পুরোপুরি একজন লেখক। ওর জীবনে এখন শুধুই লেখা, কল্পনার জগতে বিচরণ করা আর নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখার চেষ্টা করা। ওর মাস্টারপিসের কাজ চলছে পুরো দমে। অভিক চায় এই লেখাটা শুধু একটা গল্প না হয়ে একটা সম্পূর্ণ জীবনগাথা হোক, একটা ট্রিলজি যেখানে জীবনের গভীরতম সত্যগুলো উঠে আসবে। ও একদিন পরশুরামের একটা গল্পে পড়েছিল, মানুষ নিজের জীবনে ট্র্যাজেডি না চাইলেও সাহিত্যে ট্র্যাজেডির প্রতি গভীর আকর্ষণ অনুভব করে। এই কথাটা অভিকের মনে এমনভাবে দাগ কেটেছে যে ওর গল্পেও ও সেই ট্র্যাজিক ছোঁয়া রাখবে। গল্পের চরিত্ররা হাসবে, কাঁদবে, ভালোবাসবে, আবার হারিয়ে যাবে, ঠিক যেমন বাস্তব জীবনে ঘটে। অন্যদিকে সংসারের দায়িত্ব এখন অর্চনা নিজের হাতে তুলে নিয়েছে। ও একটা নামি স্কুলে শিক্ষকতা শুরু করেছে। প্রতিদিন সকালবেলা হাসি মুখে ক্লাসে যায়, বিকেলে অভিককে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সংসারের খরচ নিয়ে আর এখন কোনো দুশ্চিন্তা নেই ওদের। অভিক লেখার টেবিলে বসে গভীর মনোযোগের সাথে কাগজের উপর কলম চালিয়ে যাচ্ছে। পাশে এক কাপ গরম চা ধোঁয়া ছড়াচ্ছে, অর্চনার হাতের বানানো চা। ও ঘর থেকে ডেকে বলে, তুমি আবার চা ঠান্ডা করে ফেলেছো অভিক। কতবার না বলেছি চা বানিয়ে দিলে সঙ্গে সঙ্গে খেয়ে নিও। অভিক চায়ের কাপ হাতে তুলে মৃদু হেসে বলল, আমি লিখছিলাম তাই খেয়াল ছিল না। অর্চনা অভিকের পাশে এসে দাঁড়িয়ে বলল, এই লেখাটা কত দূর এগোলো? অভিক খুশি গলায় বলল, অনেকটাই। আমার মনে হচ্ছে এটাই জীবনের সেরা কাজ হতে চলেছে। অর্চনা তার চোখের দিকে তাকিয়ে বলল,
আমি জানতাম তুমি পারবে, তাই তো তোমায় সব ছেড়ে লেখার পথে আসতে বলেছিলাম। অভিক হাত ধরে অর্চনাকে নিজের কাছে টেনে আনলো। তুমি না থাকলে এটা সম্ভব ছিল না অর্চনা। তুমি আমার পাশে না থাকলে আমি কোনো দিন এই স্বপ্নের পথে হাঁটতে পারতাম না। অর্চনা মিষ্টি হেসে বলল, তাহলে এবার তোমার স্বপ্নকে সত্যি করো অভিক। আমি জানি এই মাস্টারপিস একদিন সবাইকে মুগ্ধ করবে। অভিক মাথা নেড়ে বলল, হ্যাঁ, এবার শুধু সময়ের অপেক্ষা। অভিকের কলম আরও দ্রুত ছুটতে লাগলো। একটা স্বপ্ন, একটা গল্প, একটা মাস্টারপিস তৈরির পথে। কয়েক মাস কেটে গেছে। অভিক অবশেষে তার স্বপ্নের মাস্টারপিস শেষ করেছে। একাগ্র সাধনা, নিদ্রাহীন রাত আর অর্চনার অটুট বিশ্বাস সব মিলিয়ে এক সৃষ্টির জগৎ গড়ে তুলেছে সে। বহুদিন ধরে একজন প্রকাশকের সঙ্গে তার কথা চলছিল। অবশেষে সে তার ট্রিলজির প্রথম খণ্ডের পাণ্ডুলিপি প্রকাশকের কাছে পাঠিয়েছে। উত্তরের অপেক্ষায় প্রতিটা দিন যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে উঠেছিল অভিকের জন্য। বিজয়া দশমীর দিন সন্ধ্যা নামছে ধীরে ধীরে। আকাশে লালচে আভা যেন সারা শহর সিঁদুরের রঙে রাঙা হয়ে উঠেছে। অর্চনা আজ প্রথমবার সিঁদুর খেলতে বেরিয়েছে। লাল পাড়, সাদা শাড়ি, কপালে লাল টিপ, গাঢ় সিঁদুরের রঙে রাঙা সিঁথি। ওর হাসির মাঝে আজ এক অন্যরকম উজ্জ্বলতা। ছোটবেলা থেকে এই দিনের স্বপ্ন দেখত সে, যখন মাকে সিঁদুর খেলতে দেখত। আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে। সিঁদুর খেলা শেষ করে বাড়ি ফেরার পর দরজায় দাঁড়িয়ে থাকা অভিক উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন অর্চনা। তোমাকে দুটো দারুণ খবর দেব। অর্চনার চোখে বিস্ময় খেলে গেল। এই বলো না, বলো না, বলো না, কি খবর, বলো না, বলো না গো। অভিক মিষ্টি হাসল। এখানে বলবো না, তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই, চলো। অভিক অর্চনার হাত ধরে তাকে নিয়ে এলো এক নির্মীয়মান বিল্ডিংয়ে। লিফট তখনও বসানো হয়নি, তাই সিঁড়ি বেয়ে 6 তলায় উঠে এলো ওরা। পুরো শহরটা এখান থেকে অসাধারণ দেখাচ্ছে। সুদূর বিস্তারিত আলো, ঠান্ডা বাতাস আর দূরে মন্দিরের ধূপকাঠির মিষ্টি গন্ধ। অভিক অর্চনার হাত ধরে বলল, আমার প্রথম মাস্টারপিস প্রকাশকের কাছে পৌঁছে গিয়েছে আর উনি ভীষণ পছন্দ করেছেন। শিগগিরই বই আকারে বেরোবে। অর্চনার চোখ আনন্দে চকচক করে উঠল। সে অভিককে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি তোমার স্বপ্ন সত্যি করলে অভিক। আমি কত গর্বিত, কত খুশি তা বলে বোঝাতে পারবো না। অভিক ওর চোখের দিকে তাকিয়ে বলল, এখনো শেষ হয়নি, দ্বিতীয় খবরটা শুনবে না? অর্চনা উচ্ছ্বাসে বলল, এই বলো, 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 বলো না, বলো, 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 বলো প্লিজ, লক্ষ্মীটি বলো। অভিক এক গভীর শ্বাস নিয়ে বলল, এই ফ্ল্যাটটা আমি অনেক আগেই বুক করেছিলাম। তোমাকে সারপ্রাইজ দেব বলে কখনো বলিনি। আমরা খুব শিগগিরই ভাড়া বাড়ি ছেড়ে এখানে চলে আসব। এটা আমাদের নতুন ঠিকানা। অর্চনার মুখে বিস্ময় আর আনন্দের আলো একসঙ্গে ফুটে উঠল। কথাই খুঁজে পেল না সে। দুহাতে মুখ ঢেকে কান্না চলে এলো, আনন্দাশ্রু। তারপর ছুটে পুরো ফ্ল্যাটটা দেখতে লাগলো, যেন এই স্বপ্নের বাসস্থানের প্রতিটা ইট, প্রতিটা কোণা মনে গেঁথে নিতে চায়।
কিন্তু আনন্দের এই মুহূর্তে কে জানতো নিয়তি এক নিষ্ঠুর পরিহাসের অপেক্ষায় ছিল। অর্চনা উচ্ছ্বাসে ঘুরে ঘুরে পুরো ফ্ল্যাটটা দেখছিল। অভিক তখন ওর উচ্ছ্বাস দেখছিল প্রশান্ত চোখে। হঠাৎ অর্চনার এক পা পিছলে গেল, বুঝতে পারল না কোথায় পড়ছে। সেকেন্ডের ভগ্নাংশে ওর শরীর ভারসাম্য হারিয়ে গেল, আর পরের মুহূর্তে লিফটের জন্য খোলা গর্তের ভিতরে পড়ে গেল। অর্চনা! অভিকের কণ্ঠ বিদীর্ণ হয়ে উঠল চারপাশে, কিন্তু ততক্ষণে অর্চনার শরীর 6 তলা নিচে আছড়ে পড়েছে। শরীরের উপর লাল পাড় সাদা শাড়ির অংশ ছড়িয়ে আছে। সিঁদুর আর রক্ত এক হয়ে গেছে, কপালের টিপ মিশে গেছে জমাট রক্তের সাথে। অভিক এক দৌড়ে নিচে নেমে এলো, হাঁটু গেড়ে বসে স্তব্ধ হয়ে গেল। ওর সামনে পড়ে আছে ওর ভালোবাসার মানুষ, নিথর, নিশ্চুপ। এক দৃষ্টে অর্চনার লাল পাড় শাড়ি আর সিঁদুর মাখা মুখের দিকে তাকিয়ে থাকে অভিক। বহু বছর কেটে গেছে, শহর বদলে গেছে, নতুন নতুন উঁচু বিল্ডিং উঠেছে। ব্যস্ততার স্রোতে ভেসে গেছে পুরনো দিনের স্মৃতিগুলো, কিন্তু সেই অর্ধেক তৈরি হওয়া বিল্ডিংটা রয়ে গেছে যেমন ছিল তেমনই অন্ধকার, নীরব, অভিশপ্ত। সেখানে আর কেউ বাস করতে চায়নি। যে বিল্ডিংয়ে অপঘাতে মৃত্যু ঘটে তার দেয়ালেও যেন ভয় জমে থাকে। ধীরে ধীরে কংক্রিটের গায়ে শ্যাওলা ধরেছে, ভাঙাচোরা সিঁড়িতে পাতা জমেছে, ধুলোবালি উড়ে এসে জমা হয়েছে মেঝেতে। জানলার ফাঁক দিয়ে কেবল বাতাসের দীর্ঘশ্বাস শোনা যায়। শুধু একজন প্রতিদিন সেখানে ফিরে ফিরে আসে, অভিক। একদা প্রতিভাবান এক লেখক, আজ সে কেবল এক ভগ্ন হৃদয় উন্মাদ, যে নিজের ছায়ার মধ্যেই খুঁজে ফেরে হারিয়ে যাওয়া অতীত। প্রতিদিন সন্ধ্যা নামলেই ও এসে দাঁড়ায় 6 তলার ফাঁকা ফ্ল্যাটটার সামনে, যেখানে তাদের স্বপ্নের সংসার হওয়ার কথা ছিল, যেখানে ও চেয়েছিল অর্চনার হাত ধরে নতুন জীবন শুরু করতে। সেই মাস্টারপিস যেটা দিয়ে সে অর্চনাকে অবশেষে গর্বিত করতে চেয়েছিল, তার কোনোদিন তার নিজের নামে বেরোয়নি। যে প্রকাশক একদিন তার গল্প পড়ে মুগ্ধ হয়েছিলেন, তিনি সেই লেখাটি চুরি করে নিজের নামে বই হিসেবে ছাপান। আজ সেই বইয়ের বিক্রি আকাশ ছোঁয়া। আর অভিক, সে শুধু জানে তার জীবনের সবচেয়ে বড় সৃষ্টি তার কাছ থেকেই কেড়ে নেওয়া হয়েছে। অর্চনা চলে যাওয়ার পরেই দ্বিতীয় আঘাত তার ভেতরে শেষটুকু বিশ্বাসও ভেঙে দেয়। সে ভেবেছিল অন্তত তার সেই গল্পটা অর্চনার স্মৃতির মতো অমর হয়ে থাকবে, কিন্তু অভিক বুঝতে পারে অর্চনার সঙ্গে সঙ্গে তার সৌভাগ্য নিঃশব্দে তাকে ছেড়ে চলে গেছে। একদিন শীতের এক সন্ধ্যায় হালকা কুয়াশা নেমেছে শহরের উপর। অভিক প্রতিদিনের মতোই এসে দাঁড়িয়ে আছে চুপচাপ। তারপরে ফিসফিসিয়ে বলে ওঠে, অর্চনা, তুমি শুনতে পাচ্ছ? আমি এসেছি, দেখো। শূন্য বাতাসে কারো হাসির প্রতিধ্বনি বাজে। আজও কি আমার জন্য অপেক্ষা করছো? দূরে কোথাও বাতাসে উড়ে যায় একটা লাল পাড় সাদা শাড়ির অংশ, যেন কেউ ফিরে তাকিয়ে মৃদু হাসছে। আমি তো এখানেই আছি। অভিকের চোখ জল জল করে ওঠে। ওর মনে হয় সত্যি অর্চনা দাঁড়িয়ে আছে ফ্ল্যাটের কোণে, ঠিক সেদিনকার মতো সিঁদুরে রাঙা হাসি মুখে। আমি জানি তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। আজ আমি চিরদিনের জন্য তোমার কাছে এলাম, আর ফিরবো না। কেউ জানে না সেই রাতে ঠিক কি হয়েছিল,
পরদিন সকালে সকলে দেখল 6 তলা থেকে কেউ পড়ে গেছে। একটা নিথর দেহ রক্তে ভেসে আছে। অভিকের ঠোঁটে চাপা হাসি, যেন সে অবশেষে অপেক্ষার অবসান করেছে, ফিরে পেয়েছে তার অর্চনাকে। এদিকে যে প্রকাশক অভিকের মাস্টারপিসটি চুরি করে নিজের নামে বই প্রকাশ করেছিলেন, তার জীবনেও অদ্ভুত এক মোড় আসে খুব অল্প সময়ের মধ্যেই। এক রাতে গভীর ঘুমের ভেতর থেকে আচমকা তার ঘুম ভেঙে যায়। চোখ খুলে তিনি দেখতে পান তার ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি লাল পাড় শাড়ি পরা মেয়ে। মেয়েটির চুল যেন অদৃশ্য বাতাসে উড়ছে, আর তার মুখ জুড়ে সিঁদুর আর রক্তের মিশ্রণে এক অস্বাভাবিক রং। মেয়েটি কোনো কথা বলে না, সে কেবল এক দৃষ্টে তার দিকে তাকিয়ে থাকে। সেই দৃষ্টিতে এমন এক শীতলতা ছিল যা তিনি সহ্য করতে পারেন না। মুহূর্তের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। এর পরের দিন থেকে তার আচরণ বদলে যেতে থাকে। তিনি অসংলগ্ন কথা বলতে শুরু করেন, চারপাশের মানুষকে বলতে থাকেন যে বইটি তার নামে প্রকাশিত হয়েছে তা আসলে তার লেখা নয়। তিনি স্বীকার করতে থাকেন বইটি তিনি অন্যায়ভাবে নিজের নামে বের করেছেন। কিন্তু এই অবস্থা মাত্র 3 দিন স্থায়ী হয়। 3 দিনের মাথায় সেই প্রকাশকের মৃত্যু হয়। আর সেই অসম্পূর্ণ বিল্ডিং আজও দাঁড়িয়ে আছে, নীরব, অভিশপ্ত। সন্ধ্যা নামলে শোনা যায় কারো ফিসফিসানি, চাপা হাসি, অথবা এক গভীর দীর্ঘশ্বাস। শহরের কেউ আর ভুলেও সে পথে পা বাড়ায় না। হঠাৎ স্পন্দনের ঘুম ভেঙে যায়। মনে হয় যেন কেউ তাকে ভেতর থেকে ঝাঁকিয়ে তুলে দিয়েছে। তার গলা শুকিয়ে কাঠ, সারা শরীর ঘামে ভিজে গেছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা এমন জোরে ধড়ফড় করছে যে মনে হয় এই বুঝি বাইরে লাফিয়ে বেরিয়ে আসবে। কিছুক্ষণ সে শুধু বিছানায় বসে থাকে, শ্বাস টেনে টেনে নেওয়ার চেষ্টা করে, যেন নিজেকে আবার বাস্তবে ফিরিয়ে আনছে। তার চোখের সামনে তখনও ভেসে বেড়াচ্ছে সেই স্বপ্নের দৃশ্যগুলো, আর সেই সঙ্গে মাথার ভেতর একটা ভয়ঙ্কর উপলব্ধি ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। এটা তো কোনো এলোমেলো দুঃস্বপ্ন ছিল না, এটাই তো সেই আসল গল্পটা, যেটা শুভঙ্কর সেদিন লিখেছিল। কমলেশ যখন সেই পাণ্ডুলিপি তার হাতে তুলে দিয়েছিল, এই পুরো গল্পটাই সেখানে ছিল। পরে স্পন্দন নিজে অনেকটা জায়গা কেটে দিয়ে গল্পটা মঞ্চস্থ করিয়েছিল, আর সেই কাটাছাটা গল্পটাই আজ বই হয়ে বেরিয়েছে। তবু প্রশ্নটা তার মাথার ভেতর বারবার ঘুরতে থাকে, তাহলে আজ এতদিন পরে হঠাৎ করে সে পুরো গল্পটা স্বপ্নে দেখল কেন? ধীরে ধীরে স্পন্দন যখন নিজের শ্বাস আর হৃৎস্পন্দনের উপর নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছে, ঠিক তখনই ঘরের নীরবতার ভেতর থেকে একটা গলার স্বর ভেসে আসে। কেমন লাগলো স্যার আমার গল্পটা? স্পন্দনের শরীরটা শিউরে ওঠে। চোখ তুলে তাকিয়ে এসে দেখে বিছানার সামনেই শুভঙ্কর দাঁড়িয়ে, ঠিক যেমন ছিল, পরিপাটি, শান্ত মুখ, অথচ চোখের ভেতরে একটা অদ্ভুত স্থিরতা। তার বুক আবার দমবন্ধ করা ধরভরে ভরে ওঠে। পাশের দিকে ঝুঁকে সিঙ্গিনীকে ছাকাতে থাকে। সিঙ্গিনী, সিঙ্গিনী, ওঠো ওঠো,
ওঠো সিঞ্জিনি ওঠো, ওকে দেখো, ওই দেখো শুভঙ্কর এসেছে। ঘুমের ঘরে সিঞ্জিনি পাশ ফিরে বিড়বিড় করে। এখন শুয়ে পড়ো, কাল সব শুনবো। শুভঙ্কর হালকা হেসে বলে, জানেন স্যার, সেদিন আমি অর্চনাকে দেখে ঠিক এইভাবেই শিলাকে ডেকেছিলাম, আর শিলাও আমাকে এই একই কথা বলেছিল। আসলে কিছু কিছু মুহূর্তে মানুষ এতটাই ঘুমে ডুবে থাকে যে সে সময় সবচেয়ে কাছের মানুষের আর্তচিৎকারও তার কাছে পৌঁছায় না। তার কথায় কোথাও তাচ্ছিল্য, কোথাও বেদনা। স্পন্দন কাপা গলায় বলে, শুভঙ্কর বাবু, আপনি এখানে কিভাবে এলেন? শুভঙ্কর ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। আপনার বই বেরিয়েছে স্যার, চারদিকে এখন শুধু আপনার নাম। ভাবলাম আপনাকে একবার দেখে যাই। ঠিক তখনই পিছন থেকে আর একটা কণ্ঠ ভেসে আসে, ভীষণই চেনা সেই স্বর। শুধু শুভঙ্কর কেন স্যার, আমিও এসেছি। আপনার এত বড় দিনে আমরা না এসে পারি? আজ তো আপনার জন্য রেডবোর্ড ফাউন্ডেশনের নাম আকাশ ছুঁয়ে ফেলেছে। স্পন্দন ধীরে ধীরে পেছনে ঘোরে। কমলেশ দাঁড়িয়ে আছে, চোখে সেই পুরনো ক্লান্তি, মুখে অদ্ভুত এক তৃপ্তির ছায়া। এই মুহূর্তেই স্পন্দন বুঝে যায় আজ তার পালা। শুভঙ্কর আর কমলেশ দুজনেই এসেছে তার গল্পের শেষ অধ্যায় লিখতে, আর সে অধ্যায়ে তার জন্য কোনো মুক্তি নেই। ঠিক তখনই কমলেশ ধীরে ধীরে কথা বলে ওঠে, তার কণ্ঠে অদ্ভুত এক ঠান্ডা বিদ্রুপ। কি হলো স্যার, ভয় পেয়েছেন? আমি তো আপনাকে আগেই বলেছিলাম এই গল্পটা ভীষণই অভিশপ্ত। আপনি শোনেননি। আপনি একজন মানুষের প্রাপ্য মর্যাদা জোর করে নিজের নামে তুলে নিয়েছেন। যে গল্পটা লিখতে গিয়ে সেই মানুষটার জীবনটাই চলে গেল, তার কোনো মূল্য আপনি দেননি। তার উপর আবার আমার নামে কুৎসা রটিয়েছেন। এসব কিছুর জন্য আপনার কিছু শাস্তি তো পাওনা আছেই, তাই না? শুভঙ্কর এবার আরও এগিয়ে আসে। তার চোখে কোনো রাগ নেই, আছে শুধু এক ভয়ঙ্কর হিংস্রতা। চিন্তা করবেন না স্যার, আমরা কেউই আপনার প্রাণ নেব না। আপনার জন্য মৃত্যু খুব সহজ শাস্তি হতো। আপনি শেষ হবেন তিলে তিলে। আপনার সবচেয়ে কাছের মানুষগুলো একে একে আপনার চোখের সামনেই ভেঙে পড়বে। আপনি আগেই বুঝতে পারবেন কার সময় ঘনিয়ে আসছে, কিন্তু চাইলেও কাউকে বাঁচাতে পারবেন না। ধীরে ধীরে আপনি বদ্ধ উন্মাদ হয়ে উঠবেন। এক সময় মৃত্যু চাইবেন, কিন্তু মৃত্যু আপনার কাছে আসবে না। কমলেশ হালকা মাথা নেড়ে বলে, আপনার সময় এখন থেকেই শুরু হলো স্যার। আমরা তাহলে আসি। এই কথা শেষ হতেই শুভঙ্কর আর কমলেশের অবয়ব যেন বাতাসের ভেতর মিলিয়ে যায়। ঘরটা আবার নিঃশব্দ হয়ে ওঠে, আর সেই নিঃশব্দতার মাঝেই স্পন্দনের চোখে গভীর এক অদ্ভুত ঘুম নেমে আসে। মাথার ভেতরে সব চিন্তা ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। সে আর কিছু ভাবতে পারে না, শুধু শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায়। পরের দিন সকালে উঠে স্পন্দনের মনে হলো আগের রাতের সব কিছু একটা গভীর দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই না। সকালের আলো মানুষের মন থেকে অনেক ভয়ে ধুয়ে মুছে দেয়। সে নিজেকে বোঝাতে চেষ্টা করল, কালকের ঘটনাগুলো নিশ্চয়ই ক্লান্তি আর চাপের ফল। তাই আজ সে আর বইমেলা স্টলে যাবে না বলে ঠিক করল। কয়েকদিন স্কুলে যাওয়া হয়নি, কাজ জমে আছে, স্কুলেই যাওয়া ভালো। সময়টা এখন দুপুর 12টা।
স্পন্দন তার অফিসে বসে কাজ করছে। 3 দিনের ছুটিতে অনেক কাগজ জমে গেছে। একটু আগেই সব শিক্ষকেরা এসে নতুন বইয়ের সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়ে গেছেন। সে এখন এক কোণে মাথা নিচু করে ফাইলের পর ফাইল দেখে যাচ্ছে। ঠিক তখনই কোথা থেকে যেন একটা অদ্ভুত ধারালো উচ্চস্বরে শব্দ ভেসে আসে। শব্দটা কানে ঢুকেই মাথার ভেতর যেন বিস্ফোরণ ঘটাতে থাকে। মুহূর্তের মধ্যে তার কপাল, কান, পুরো মাথা জুড়ে তীব্র যন্ত্রণা ছড়িয়ে পড়ে। স্পন্দন চেয়ার থেকে উঠে দরজার দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, রমেশ, রমেশ, তাড়াতাড়ি একবার এসো তো। বেয়ারা রমেশ দৌড়ে এসে দাঁড়ায়। জি স্যার, বললেন। এই এই এই- এই বিচ্ছিরি শব্দটা কোথা থেকে আসছে? উফ, আমার মাথাটা যেন ফেটেই যাচ্ছে। যেখান থেকে আসছে এক্ষুনি গিয়ে বন্ধ করো। এটা স্কুল, এখানে এমন কাণ্ড চলতে পারে না। রমেশ অবাক হয়ে তাকায়। কোন শব্দ স্যার? আমি তো কিছুই শুনতে পাইতেছি না। স্পন্দন চমকে ওঠে। কি বলছো? এত ভয়ানক একটা শব্দ তুমি শুনতে পাচ্ছ না? তোমার কান ঠিক আছে তো? রমেশ মাথা নেড়ে বলে, বিশ্বাস করেন স্যার, বাইরের রাস্তাঘাটে যার উস্কার আওয়াজ থেকে তার বাইরে কিছুই শোনানো যাইতেছে না। স্পন্দন দাঁতে দাঁত চেপে বলে, ঠিক আছে, আমারই ভুল, তুমি যাও। রমেশ চলে গেলে সে আবার চেয়ারে বসে পড়ে। 2 হাতে কপালের রক টিপে ধরে, কিন্তু সেই অদ্ভুত শব্দটা থামে না, বরং আরও স্পষ্ট হয়ে ওঠে। যেন কেউ তার মাথার ভেতর হাতুড়ি দিয়ে লাগাতার আঘাত করছে। চারপাশে তাকিয়ে সে দেখে কেউ কোনো বিরক্তি দেখাচ্ছে না। কোনো শিক্ষক, কোনো স্টাফ, কারোরই মুখে সামান্য অস্বস্তির ছাপ নেই। যেন এই শব্দটা শুধু তার একার মাথার ভেতরেই বাজছে। এই ভাবনাটা মাথায় আসতেই স্পন্দনের শিরদাঁড়া বেয়ে এক ঠান্ডা স্রোত নেমে যায়। ঠিক তখনই স্পন্দনের কানের কাছে যেন ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। বাতাসের ভেতর দিয়ে অসংখ্য ক্ষীণ কণ্ঠ ফিস ফিস করে কিছু বলতে থাকে। সে চারদিকে তাকায়, কেউ নেই, অথচ সেই ফিসফাস থামে না। তার সঙ্গে মিশে থাকে সেই তীক্ষ্ণ যন্ত্রণাদায়ক উচ্চস্বরের শব্দ আর এক অদ্ভুত ঘূর্ণায়মান খাওয়ার চাপ। মুহূর্তের মধ্যেই স্পন্দনের চোখের সামনে যেন অন্ধকার নেমে আসে। আলো আর রঙগুলো হঠাৎ উল্টে গিয়ে সব কিছু নেগেটিভ ছবির মতো হয়ে ওঠে। সেই ঝাপসা দৃষ্টির ভেতরে সে একটা বাড়ি দেখতে পায়। বাড়িটা তার ভীষণ চেনা মনে হয়, কিন্তু ঠিক কোথায় দেখেছে সে মনে করতে পারে না। ও দেখে বাড়িটা দাউ দাউ করে জ্বলছে। ঘর থেকে বেরিয়ে আসছে লেলিহান অগ্নিশিখা। চারদিক যেন আগুনে ভরে উঠেছে। তারপর হঠাৎ সব অন্ধকার, আর কিছু স্পন্দনের মনে থাকে না। ঠান্ডা জলের ঝাপটায় স্পন্দনের জ্ঞান ফিরে আসে। সে চোখ মেলে দেখে তার চারপাশে রমেশ আর কয়েকজন শিক্ষক দাঁড়িয়ে আছে, সবাই উদ্বিগ্ন মুখে তার দিকে তাকিয়ে। রমেশ একটু হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ওঠে, এই তো স্যারের জ্ঞান ফিরছে। আমি অনেকক্ষণ ধরে আপনারা রাখতেছিলাম। প্রথম ভাবছিলাম আপনি বুঝি একটু ঘুমায় পড়ছেন, কিন্তু যখন অনেকক্ষণ কোনো সাড়া পাইলাম না, তখন বাধ্য হয়ে চোখে মুখে ঠান্ডা জল ছিটাইলাম। অঙ্কের শিক্ষক রজতবাবু এগিয়ে এসে জিজ্ঞেস করেন, আপনার শরীরটা কি খুব খারাপ লাগছে স্যার? স্পন্দন মাথা চেপে ধরে ধীরে বলে ওঠে, মনে হচ্ছে মাথাটা হঠাৎ ঘুরে গিয়েছিল। আমি আজ বরং বাড়ি চলে যাই। আর কোনো কথা না বাড়িয়ে সে নিজের জিনিসপত্র গুছিয়ে স্কুল থেকে বেরিয়ে পড়ে। কিন্তু বাড়ির সামনে এসে সে হঠাৎ থমকে যায়। পুরো বাড়িটা দাউ দাউ করে জ্বলছে। আগুনের লেলিহান শিখা ছাদ আর জানলা ভেঙে বেরিয়ে আসছে। দমকলের গাড়ি দাঁড়িয়ে আছে, জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে।
স্পন্দনের বুকের ভেতরটা হু হু করে ওঠে। কাপা হাতে সে মোবাইল বের করে সিঞ্জিনিকা ফোন করতে চায়। দেখে স্ক্রিন ভরা মিসড কল, একটার পর একটা, প্রায় 40টা। দমকলের তৎপরতায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। সিঞ্জিনি আর স্পন্দন দুজনেই অক্ষত, কিন্তু তাদের বাড়ির বড় একটা অংশ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আর স্পন্দনের মাথার ভেতর সেই স্বপ্নের জ্বলন্ত বাড়ির ছবিটা নিঃশব্দে আবার মাথা তুলতে থাকে। এইভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়। নতুন করে আর কোনো অঘটন ঘটে না। দমকলের রিপোর্টে বলা হয় বাড়িতে আগুন লেগেছিল ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে। ভাগ্য ভালো তখন স্পন্দন বা সিঞ্জিনি কেউই ঘরে ছিল না। ধীরে ধীরে তারা প্রাথমিক ক্ষতিটা সামলে উঠতে থাকে। পোড়া ঘর ঠিক হয়, ভাঙা জিনিসপত্র বদলানো হয়, জীবন আবার বাইরের চোখে স্বাভাবিক হতে শুরু করে। কিন্তু স্পন্দনের মনে শান্তি আসে না। তার ভেতরে কোথাও একটা খচখচানি থেকেই যায়। সেদিন স্কুলে বসে যে অদ্ভুত দৃশ্যটা সে দেখেছিল, জ্বলতে থাকা বাড়ি, তা কি সত্যিই কেবল কল্পনা ছিল? আর শুভঙ্করা কমলেশের সেই কথাগুলো, তুমি বুঝতে পারবে বিপদ আসছে কিন্তু কিছুই করতে পারবে না, সেইগুলো বারবার তার মাথার ভেতর ঘুরতে থাকে। এই চিন্তাগুলো ধীরে ধীরে তাকে ভেতর থেকে ক্ষয়ে দিতে থাকে। এক রাতে হঠাৎ করে সে সিঞ্জিনির দিকে তাকিয়ে বলে ওঠে, সিঞ্জিনি, তোমাকে আমার একটা কথা বলার আছে। সিঞ্জিনি ভ্রু কুচকে তাকায়। বলো, হঠাৎ এত ফর্মাল হচ্ছ কেন? স্পন্দন একটু ইতস্তত করে। কিভাবে বলবো বুঝতে পারছি না, হয়তো শুনলে তোমার পাগলের প্রলাপ মনে হতে পারে। তাই যদি মনে হয় তো হবে। সিঞ্জিনি হালকা হেসে বলে, বলো তো শুনি। স্পন্দন ধীরে ধীরে বলতে শুরু করে সেদিন স্কুলে তার কি হয়েছিল, সেই অদ্ভুত শব্দ, হাওয়া, আগুনে জ্বলতে থাকা বাড়ির দৃশ্য, সব কিছু। সিঞ্জিনি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর শান্ত গলায় বলে, দেখো, তুমি খুব স্ট্রেসে ছিলে, তাই এমন লেগেছে। স্বপ্নে মানুষ কত কি দেখে, তার বেশিরভাগেরই তো কোনো মানে থাকে না। কিন্তু স্পন্দন চাপা উত্তেজনায় বলে, সেদিনই তো বাড়িতে আগুন লাগলো, এটা কিভাবে কাকতালীয় হতে পারে? সিঞ্জিনি একটু কাঁধ ঝাঁকিয়ে বলে, কাকতালীয় ছাড়া আর কি, ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে, এই কথাটা শোনোনি? এরকমই তো। স্পন্দন আর কিছু বলে না, চুপ করে থাকে। কিন্তু ভেতরে ভেতরে সে বিশ্বাস করতে শুরু করে এগুলো কাকতালীয় নয়, শুভঙ্কর আর কমলেশের অভিশাপ কাজ করতে শুরু করেছে। কিন্তু এই কথা সে সিঞ্জিনিকে আর বলে না, কারণ তা বললে তাকে অভিশাপের কারণটাও বলতে হবে, আর সেই সত্যি সে কোনোভাবেই প্রকাশ করতে পারে না। এরকমই এক শুক্রবার সন্ধেবেলা স্পন্দন সবে একটু আগে স্কুল থেকে বাড়ি ফিরেছে। জুতো খুলে বসার আগেই হঠাৎ ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে নাম ভেসে ওঠে প্রতীক। প্রতীক স্পন্দনের ছোটবেলার বন্ধু, এখন বাঁকুড়ায় থাকে। স্পন্দন হেসে ফোন ধরে। আরে ভাই, কি খবর? এতদিন বাদে মনে পড়লো নাকি আমার কথা? ওদিক থেকে প্রতীকের হাসি মাখা গলা, হ্যাঁ রে, আমার তো তবু এতদিন পরে মনে পড়লো বলে ফোন করলাম, তোর তো সেটাও পড়ে না। একেবারে ঠিক কথা বলেছিস। স্পন্দন হাসে। আমি সত্যি নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। বল, কেমন আছিস? চলে যাচ্ছে ভাই, তুই কেমন আছিস? আর সিঞ্জিনি? আমরা সবাই ভালোই আছি। একদিন আয় না এখানে। এই তো বলছিলাম, তুই নিচে থেকে তো ডাকিস না, তাই আমি নিজেই ঠিক করে ফেলেছি কাল তোদের ওখানে আসছি। কি বলিস? সত্যি? দারুণ খবর তো। হ্যাঁ রে, ট্রেনে না, গাড়িরই আসছি। সৃজিতা কদিনের জন্য বাড়ি গেছে, ভাবলাম এই সুযোগে তোদের ওখানে একটু কাটিয়ে আসি।
অসুবিধা করলাম না তো কোনো? আরে দূর, অসুবিধা কিসের? তুই কবে থেকে এত ফর্মাল হলি? তবে সৃজিতাকে নিয়ে এলে আরো ভালো লাগতো। আর ট্রেন এলেই তো সুবিধা হতো, আমি স্টেশন থেকে নিয়ে আসতাম। না রে, গাড়ি থাকলে নিজের মতো ঘোরা যাবে। তুই তো জানিস আমি ড্রাইভিং কতটা পছন্দ করি। কাল সকালে বেরোবো, দেখি কখন পৌঁছাই। ঠিক আছে, সাবধানে আসিস। আর দয়া করে কোনো কেরদানি দেখাস না। তোর হাতে গাড়ি থাকলে তোর মাথা ঠিক থাকে না, আমি জানি। প্রতীক হেসে বলে, দেখা যাবে। নে রাখি এখন, কাল দেখা হচ্ছে, বাই। বাই। ফোন রেখে স্পন্দনের মনটা অদ্ভুতভাবে হালকা হয়ে যায়। বহুদিন পরে একটা স্বাভাবিক আনন্দ তাদের ঘিরে ধরে। ভয়, অস্বস্তি সব যেন একটু পেছনে সরে যায়। সিঞ্জিনি যখন শোনে যে পরের দিন প্রতীক আসছে, তার মুখেও হাসি ফুটে ওঠে। সেদিন সন্ধ্যায় স্পন্দন অনেক বাজার করে। সে জানে প্রতীক খেতে ভীষণ ভালোবাসে। বন্ধু আসছে এই ভাবনাতেই রাতটা কেটে যায় এক ধরনের উষ্ণ অপেক্ষায়। কিন্তু স্পন্দন জানে না পরের দিন তার জন্য কি অপেক্ষা করে আছে। সকাল 9টা। ব্যালকনিতে বসে স্পন্দন গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে খবরের কাগজে ডুবে আছে। বাইরে রোদ উঠেছে, শহর জেগে উঠছে। ঘরের ভেতর থেকে রান্নার শব্দ ভেসে আসছে। সিঞ্জিনি অতিথি আপ্যায়নের তোড়জোড় করছে। ঠিক তখনই স্পন্দনের কানে আবার সেই অচেনা উচ্চস্বরের শব্দটা আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে তার কান আর মাথা জুড়ে তীব্র যন্ত্রণা ছড়িয়ে যায়। সে চেঁচিয়ে ওঠে, সিঞ্জিনি, তুমি কি কোনো অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছ? রান্নাঘরের কোলাহলে সিঞ্জিনি শোনে না, কোনো উত্তরও আসে না। এর মধ্যেই স্পন্দনের কানে ঝোড়ো হাওয়া আর ফিসফিসানি শুরু হয়ে গেছে। যেন অনেকগুলো অদৃশ্য মুখ একসঙ্গে তার কানে কানে কিছু বলছে। তার বুকের ভেতর হঠাৎ এক শীতল আতঙ্ক জমে ওঠে। আবার কি কিছু হতে চলেছে? চোখের সামনে আলো আর রঙগুলো এলোমেলো হয়ে যায়। সব কিছু নেগেটিভ ছবির মতো বদলে যায়। সেই ঝাপসা দৃষ্টির ভেতর সে দেখতে পায় একটা গাড়ি ভয়ানক বেগে ছুটে যাচ্ছে। হঠাৎই গাড়িটা ডিভাইডারে সজোরে ধাক্কা খায়। এক ঝটকায় উল্টে যায়, সামনের অংশটা সম্পূর্ণ তুবড়ে যায়। এরপর সব অন্ধকার। স্পন্দন, এই স্পন্দন, কি হলো? ওঠো, আজ প্রতীকদা আসবে আর তুমি এখানে বসে বসে ঘুমোচ্ছ? শিগগির ওঠো। সিঞ্জিনের ডাকেই থরফর করে উঠে বসে স্পন্দন। প্রতীকের বিপদ আসছে। সে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে। ওকে কিছুতেই এখানে আসতে দেওয়া যাবে না। কাপা হাতে সে ফোন তুলে প্রতীককে কল করতে থাকে। The person you are calling is not answering. Please try later. आप जिस व्यक्ति को कॉल कर रहे हैं वह उत्तर नहीं देता है। कृपया कुछ समय पश्चात कॉल करें। একবার, দুবার, কিন্তু কোনো উত্তর নেই। সিঞ্জিনি বিরক্ত আর অবাক হয়ে বলে, কি উল্টো পাল্টা বলছো? প্রতীকদা এখানে তার বিপদ হবে কেন? আমি আবার সেই অদ্ভুত শব্দটা শুনলাম। স্পন্দন দ্রুত বলে। তারপর চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠলো। দেখলাম একটা গাড়ি বেপরোয়া গতিতে ছুটে যাচ্ছে। তারপর হঠাৎ ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেল। পুরো গাড়িটা চূর্ণ বিচূর্ণ। আমার খুব ভয় লাগছে সিঞ্জিনি। সেদিন যেমন হয়েছিল তেমনই। আমি যা দেখেছিলাম সেটাই ঘটেছিল। আর তুমি তো জানো প্রতীক কেমন র্যাশ ড্রাইভ করে। আমাকে ওকে ফোন করতেই হবে, ওকে আসতে বারণ করতেই হবে। সিঞ্জিনি একটু থেমে ধীরে কিন্তু দৃঢ় গলায় বলে, মাথা ঠান্ডা করো স্পন্দন। এতক্ষণে নিশ্চয়ই প্রতীকদা বেরিয়ে পড়েছে, অনেকটা রাস্তাও পেরিয়ে এসেছে। এখন সেখান থেকে ফিরতে হলেও তো তাকে গাড়ি চালিয়েই ফিরতে হবে। তুমি যেভাবে বলছো
তাতে তখনও বিপদ হতে পারে। আর তুমি এই যে বারবার ফোন করছো, গাড়ি চালাতে চালাতে ফোন ধরতে গেলেও তো ওর বিপদ বাড়বে। একটু ভেবে দেখো। সে আরও শান্ত গলায় যোগ করে, প্রতীকদা ভালো ড্রাইভার, একটু ভরসা রাখো। এই মুহূর্তে আমাদের এর বেশি কিছু করার নেই। স্পন্দন চুপ করে থাকে, কিন্তু তার বুকের ভেতরে সেই ঠান্ডা আতঙ্ক একটুও কমে না। ফোনটা আসে ঠিক সন্ধ্যে 7টায়। কাপা হাতে স্পন্দন রিসিভ করে। ওপার থেকে ভারী গলায় কথা আসে, NH2-এ পানাগড় বাজারের কাছে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। একটা গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে এসে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেছে। গাড়ির ভেতরে একজনই ছিলেন, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। সামনের দিকটা সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ড্রাইভিং লাইসেন্স দেখে নাম পাওয়া গেছে প্রতীক রায়, বয়স 40 বছর। আরও বলা হয় মৃতের শেষ কলটি ছিল স্পন্দনের নম্বরে। তার ফোনে স্পন্দনের দিক থেকে একের পর এক মিসড কল পাওয়া গেছে। কথাগুলো স্পন্দনের কানে ঢুকে, কিন্তু মাথায় ঢুকতে চায় না। সে যেন ধীরে ধীরে ভেতর থেকে ফাঁকা হয়ে যেতে থাকে। হাত থেকে ফোনটা প্রায় পড়ে যায়। সিংহিনী ছুটে এসে জানতে চায় কি হয়েছে। সব শোনার পর তার মুখ সাদা হয়ে যায়, কিন্তু স্পন্দনের ভেতরে যে ধাক্কাটা লাগে সেটা কেবল প্রিয় বন্ধুর মৃত্যুতে নয়, তার থেকেও বেশি ভয়ের। সেই যা দেখেছিল সেটাই ঘটেছে, আর এই উপলব্ধিটাই তাকে ভেতর থেকে ভেঙে দিতে শুরু করে। প্রতীকের মৃত্যুর পর বেশ কিছু মাস কেটে গেছে। বলা হয় সময় সব কিছু মিলিয়ে দেয়, কিন্তু স্পন্দনের ভয় মেলায় না, বরং আরও গভীর হয়ে উঠেছে। তার মানসিক অবস্থাটা এখন ভীষণ নড়বড়ে। সে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে, যেন এইমাত্র চারপাশে কোনো অদৃশ্য কিছু ঘটবে। স্কুলে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। রেডমোর ফাউন্ডেশন ট্রাস্ট থেকে তাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু সেসবের দিকেও তার কোনো ভ্রুক্ষেপ নেই। সিঞ্জিনী অনেক চেষ্টা করেছে তাকে স্বাভাবিক করার, বোঝানো, অনুরোধ, কখনো রাগ, কিছুই কাজ করছে না। যত দিন যাচ্ছে স্পন্দন যেন নিজের ভেতরের অন্ধকারে আরও ডুবে যাচ্ছে। শেষ পর্যন্ত সিঞ্জিনী তাকে জোর করে একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে যায়। সেখানে স্পন্দন প্রায় সব কথাই বলে, স্বপ্ন, শব্দ, ভয়, আগাম দেখা দৃশ্য সবই। কিন্তু একটা জায়গায় এসে থেমে যায়। গল্প চুরি করার কথা আর রাতে শুভঙ্কর ও কমলেশকে দেখার অভিজ্ঞতা সে কিছুতেই মুখে আনতে পারে না। ডাক্তার মন দিয়ে শোনেন, তারপর সেডেটিভ আর কিছু ওষুধ লিখে দেন। সিঞ্জিনীকে বলেন, এই ভয়গুলো মূলত ওর মনের ভেতর তৈরি হচ্ছে। চারদিকে সবাই যখন বলছে গল্পটা ভয়ানক, আর স্পন্দন নিজেও নিজের জীবনটাকে সেই গল্পের সঙ্গে মিলিয়ে ফেলছে, তখন এমনটাই হওয়া স্বাভাবিক। ডিপ্রেশন কমলে ধীরে ধীরে ও ভালো হয়ে যাবে। সিঞ্জিনী সেই কথায় ভরসা রাখার চেষ্টা করে, কিন্তু স্পন্দন পারে না। তার ভিতরে একটাই বিশ্বাস গেঁথে গেছে, তার জীবন অভিশপ্ত। শুভঙ্কর আর কমলেশ তাকে ছাড়েনি। এই সত্যি সে ডাক্তারকেও বলতে পারে না, সিঞ্জিনীকেও না, কারণ তা বললে তাকে সেই অপরাধের কথাও বলতে হবে, যেটা সে কোনোভাবেই সামনে আনতে চায় না। আর এই নীরবতাই ধীরে ধীরে তাদের সম্পর্কটাকেও বিষাক্ত করে তুলতে থাকে। সিঞ্জিনীরও ধৈর্য ফুরিয়ে আসছে। স্পন্দনের প্রতি তার বিরক্তি বাড়ছে। আজ তাদের এক সময়কার সুন্দর সম্পর্কটাও ভেঙে পড়ার পথে। এক দুপুরে স্পন্দন শুয়ে পড়েছিল একটু ঘুমানোর আশায়। বহুদিন ধরে সে ঠিকমতো ঘুমোতে পারে না। সব সময় বুকের ভেতর একটা অজানা ভয় কিলবিল করে। রাতগুলো তো তার কাছে প্রায় দুঃস্বপ্নের মতো হয়ে উঠেছে।
চোখ বন্ধ করলেই মনে হয় কিছু একটা অপেক্ষা করে আছে। ঠিক তখনই আবার তার কানে সেই চেনা উচ্চস্বরের শব্দটা আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই তার সঙ্গে যোগ দেয় ঝোড়ো হাওয়া আর অসংখ্য দৃশ্য। মনে হয় একসঙ্গে কেউ তার মাথার ভেতরে হাতুড়ি দিয়ে আঘাত করছে। চোখের সামনে সব কিছু এলোমেলো হয়ে যায়, রং আর আলো উল্টে গিয়ে আবার সব কিছু নেগেটিভ ছবির মতো হয়ে ওঠে। তার সামনে এক নতুন দৃশ্য ফুটে ওঠে। সে দেখে একটা প্লেন আকাশে উড়তে উড়তে হঠাৎ নিচের দিকে নামতে শুরু করেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই ফেটে গিয়ে একটা বিশাল বাড়ির গায়ে সজোরে আছড়ে পড়ে। আগুন, ধোঁয়া, ধ্বংস সব কিছু একসঙ্গে। তারপর অন্ধকার। স্পন্দন অচেতন হয়ে পড়ে থাকে। বেশ কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে। মাথা ভারী, শরীর ঘামছে। সে ভাবতে থাকে, এর মানে কি? এখন তো কারোর ফ্লাইটে যাওয়ার কথা নেই। এই মুহূর্তে তার কাছে এমন কেউ নেই যার প্লেনে ওঠার কথা। ধীরে ধীরে সে নিজেকে একটু শান্ত করে। মনে হয় এইবার বুঝি কিছুই ঘটবে না। ঠিক তখনই দরজা খুলে সিঞ্জিনি ঢোকে। তাকে দেখে স্পন্দনের মুখে বহুদিন পরে একটা স্বাভাবিক হাসি ফুটে ওঠে। সিঞ্জিনি অবাক হয়ে তাকায়। অনেক দিন পর ওকে হাসতে দেখে তারও ভালো লাগে। বাহ, সে হালকা হেসে বলে, আজ তোমায় দেখে বেশ ভালো লাগছে। অনেক দিন পরে আমার পুরনো স্পন্দনকে ফিরে পেলাম মনে হচ্ছে। তারপর সে একটু থেমে যোগ করে, এই তোমাকে একটা ভালো খবর দিতে চাই। কি ভালো খবর? স্পন্দন জানতে চায়। আমাদের এনজিওর একটা নতুন ব্রাঞ্চ খুলেছে হায়দ্রাবাদে। আজ আমাকে জানানো হয়েছে ওখানে ব্রাঞ্চের হিসেবে আমাকেই পাঠাবে। কাল সকালে ফ্লাইট আছে। 1 সপ্তাহ পরে ফিরে আসবো। তারপর মাঝে মাঝে যাতায়াত করতে হবে। এই দারুণ না? সিঞ্জিনির চোখে উত্তেজনা, কিন্তু স্পন্দনের মুখের রং মুহূর্তের মধ্যে বদলে যায়। ফ্লাইট? তার বুকের ভেতর ঠান্ডা একটা কাঁপুনি ছড়িয়ে পড়ে। তুমি প্লেনে যেও না, সে হঠাৎ বলে ওঠে। ট্রেনে যাও বরং। সিঞ্জিনি অবাক হয়ে তাকায়। কেন? ট্রেনে যেতে তো অনেক সময় লাগবে। আমাকে তাড়াতাড়ি ব্রাঞ্চ টেক ওভার করতে হবে। অফিস থেকেই তো এয়ার টিকিট দিয়েছে। আমি ট্রেনে কেন যাব? স্পন্দনের বলায় হঠাৎ রাগ আর ভয় একসঙ্গে মিশে যায়। দেখো, এত কৈফিয়ত আমি দিতে পারবো না। হয় ট্রেনে যাবে, নয়তো যাবে না। আমি তোমাকে কোনোভাবেই ফ্লাইটে যেতে দেবো না। সিঞ্জিনির কণ্ঠ এবার শক্ত হয়। আমি তোমার পারমিশন নিতে আসিনি স্পন্দন। আমি শুধু জানাচ্ছি আমি কাল সকালের ফ্লাইটে হায়দ্রাবাদ যাচ্ছি। স্পন্দন হঠাৎ নরম হয়ে যায়। আই এম সরি সিঞ্জিনি, ওইভাবে বলা একদম ঠিক হয়নি, কিন্তু প্লিজ তুমি ফ্লাইটে যেও না, ট্রেনে যেও। আমার কথা শোনো প্লিজ। সিঞ্জিনি ঠান্ডা গলায় বলে, দেখো, আমি আমার কাজটা ভালোবাসি। আমি তোমার কোনো অজানা অনুরোধ মেনে নিতে পারবো না। তুমি কেন আমার ফ্লাইটে যাওয়া নিয়ে এত আপত্তি করছো আগে সেটা বলো। একটা কারণ আছে, স্পন্দন ফিসফিস করে বলে। সেই কারণেই বলছি। তুমি কি আবার স্বপ্ন দেখেছো? সিঞ্জিনির চোখে বিরক্তি। ওগুলো স্বপ্ন নয়, আমি যা দেখেছি সব সময় মিলেছে। কি দেখেছো? আমি দেখেছি একটা ফ্লাইট ক্র্যাশ হতে। সেই ফ্লাইটে আমি ছিলাম, এটাও দেখেছো? এভাবে কথা বলছো কেন? না, আমি তোমাকে দেখিনি, শুধু একটা ফ্লাইট ক্র্যাশ হতে দেখেছি। সিঞ্জিনি দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি জানো প্রতিদিন কত ফ্লাইট ওড়ে, কত ফ্লাইট ক্র্যাশ হয়, কত গাড়ি, কত ট্রেন দুর্ঘটনায় পড়ে? তাহলে সবচেয়ে তো আমাদের বাড়িতে বসে থাকতে হয়। তুমি যেগুলো দেখেছো সেগুলো কাকতালীয়। আমি বারবার বলেছি কাল আমার ফ্লাইট ক্র্যাশ হতেই পারে। কেউ বলতে পারে না হবে না, কিন্তু যদি হয় সেটাও কাকতালীয়। তুমি স্বপ্ন দেখেছো বলে নয়। এখনই যদি ভূমিকম্প হয় এই ঘর ভেঙে আমাদের উপর পড়তে পারে, কিন্তু তুমি সেটা নিয়ে ভাবছো না, কারণ তুমি সেটা স্বপ্নে দেখোনি। আমি তোমার এই অমূলক ভয় আর কল্পনার জন্য আমার কেরিয়ার নষ্ট করব না। কাল আমি যাব, এটা নিশ্চিত। ঘরের ভেতর নীরবতা নেমে আসে।
আর স্পন্দনের বুকের ভেতর সেই পুরনো ঠান্ডা ভয় আবার ধীরে ধীরে মাথা তুলতে শুরু করে। সিনজিনি চলে যাওয়ার 6 মাস পেরিয়ে গেছে। সেদিনের সেই ফ্লাইট ক্র্যাশেই সব শেষ হয়ে গিয়েছিল। স্পন্দন এখন একেবারে বদ্ধ উন্মাদ। ময়লা জামা কাপড়, মুখ ভর্তি না কামানো এলোমেলো দাড়ি গোঁফ, মাথায় জট। একজনের লেখা নকল করে একটা নিচের নামে বই ছাপিয়েছি, তাকে কোনো স্বীকৃতি দিইনি। এখন তাকে দেখলে কেউ চিনতেই পারে না এই সেই এক সময়কার নামী স্কুল প্রধান আর বেস্ট সেলার লেখক। স্কুল বোর্ড তাকে সাসপেন্ড করেছে। রেডমোর ফাউন্ডেশনের সঙ্গে তার সব সম্পর্ক ছিন্ন। ও দাদা শুনুন না দাদা জানেন তো কি হয়েছে? সে এখন যাকেই দেখে তাকেই ধরে বলে সে অন্যায় করেছে। সে একজন মানুষের লেখা গল্প নিজের নামে বই করে বার করেছে। মানুষ প্রথমে শুনে অবাক হয়, তারপর দূরে সরে যায়। কেউ ভাবে সে পাগল, কেউ ভাবে মাতাল। স্পন্দন দিনের পর দিন অপেক্ষা করে, আবার সেই শব্দ, সেই হাওয়া, সেই ভেসে ওঠা দৃশ্য আর একটা অঘটনের আভাস, যাতে সে নিজেই ছুটে গিয়ে তার ভেতরে ছাপিয়ে পড়তে পারে, যাতে সব শেষ হয়ে যায়। কিন্তু কিছুই আর আসে না। সে বেঁচে থাকে ঠিক যেভাবে শুভঙ্কর আর কমলেশ বলেছিল। এইভাবেই হয়তো সেই লাল পাড়শাড়ির অভিশাপ তার শেষটা খুঁজে পায়, আর এখানেই শেষ হয়ে যায় শেষের অধ্যায়। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, হঠাৎ কি এমন ঘটেছিল যার জন্য শুভঙ্কর, কমলেশ, সিনজিনি, প্রতীক আর স্পন্দনের এই পরিণতি হলো? এই অভিশাপের কি কোনো শুরু ছিল? হয়তো জানতে পারা যাবে অন্য কোনো দিন। এতক্ষণ শুনছিলেন দিব্য মিত্রের লেখা লাল পাড়শাড়ি সিরিজের 3য় গল্প, সেই লাল পাড়শাড়ি। গল্প উপস্থাপনায় শুভঙ্কর, কমলেশ, রাহুল, অভিক, রমেশ ও স্পন্দনের চরিত্রে দিব্য মিত্র, মল্লিকার চরিত্রে অঙ্গিরা সেন মিত্র, প্রথম ডক্টর ও প্রতীকের চরিত্রে শুভপ্রিয় ঘোষ, গল্প পাঠে রজতবাবু ও দ্বিতীয় ডক্টরের চরিত্রে অমিত গুপ্তা, সিনজিনির চরিত্রে তারিকা গুপ্তা, অর্চনার চরিত্রে সানায়া শর্মা। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনার হাতছাড়া না হয়। আজকের মতো এখানেই শেষ। খুব শীঘ্রই আবার ফিরে আসবো নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর গল্পের পাঁচমিশালি সঙ্গে থাকবেন। ধন্যবাদ।